এখন থেকে সব ধরনের ফর্ম অনলাইনে পূরণ করতে হবে। এই যে সব ধরনের ফর্ম অনলাইনে পূরণ করতে হবে, এটিতে আসলে কি কোনো প্রবলেম হবে কিনা? অনলাইনে যখন আপনি ফাইল করবেন, শর্ট টাইমে কিন্তু আপনি জানতে পারবেন, রিসিভড হয়ে যাবে খুব কুইক, এবং ফলস ডকুমেন্ট তারা সাধারণত অ্যাকসেপ্ট করে না। পারিবারিক অভিবাসন ভিসার পজের আসলে আপডেট কি? যে অনেকেই বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়াতে অথবা অনেকেই বিভিন্ন জায়গায় নানা রকমের তথ্য ছড়াচ্ছেন, যেটা মামলা হয়েছে, মামলা উঠে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। পজ স্টিল অ্যাক্টিভ। তারা করেছে কি, যে সংক্ষুব্ধ ব্যক্তি উইথ ক্লিন হ্যান্ড, যাদের রেকর্ড ছিল খুবই ভালো, হয়তো এই লাস্ট ডেকেডে তারা কোনো ধরনের, বা তারা আসার পর তারা কোনো ধরনের পাবলিক চার্জ নেয় নাই, কোনো মেডিকেড মেডিকেয়ার কোনো কিছু নেয় না, বা তারা যাদেরকে স্পন্সর করছে তারাও হয়তো কোনো ধরনের পাবলিক চার্জ নেয়, তারা মামলা করেছিল, এবং ডিস্ট্রিক্ট জাজ এটা বলেছে যে ওই স্পেসিফিক কেসটা তদন্ত করে যদি তারা কোয়ালিফাই করে ভিসা দেওয়া হোক। আমরা এতদিন ধরে দেখলাম, যদিও বা রিসেন্টলি রাজনৈতিক আশ্রয়ের আবেদন সহ অনেকগুলো আবেদন অনলাইনে হচ্ছে। অনেকেই আপনারা আগে যেমন অ্যানালগ পদ্ধতিতে মেইলিং এর মাধ্যমে সব ডকুমেন্ট পেপার ডকুমেন্ট পাঠানো হতো বা ফর্ম পূরণ করে পাঠানো হতো, এখন আবার আজকেই নতুন নিয়ম চালু করতে যাচ্ছে, বা ইউএসসিআইএস এর ওয়েবসাইটে যেটি দিয়েছে যে এখন থেকে সব ধরনের ফর্ম অনলাইনে পূরণ করতে হবে। এই যে সব ধরনের ফর্ম অনলাইনে পূরণ করতে হবে, এটিতে আসলে কি কোনো প্রবলেম হবে কিনা একজন আবেদনকারী? যদিও বা ইউএসসিআইএস এর তথ্য মতে তারা যেমনটা দাবি করছেন, অনলাইনে ফর্ম পূরণ করলে যেটি সুবিধা তাদের জন্য, তাতে ফেক অথবা ফ্রড সেটিকে তারা রিট্রেট করতে পারবেন খুব ইজিলি। আপনি বিষয়টা কিভাবে দেখেন, এবং অনলাইনে ফর্ম পূরণের স্টেপগুলো আসলে কি হতে পারে? কি তাকে কি সরাসরি একটা অ্যাকাউন্ট খুলতে হবে, নাকি কিভাবে এটি করতে হবে? আপনারা তো অভিজ্ঞ আইনজীবী, জানার কথা। ধন্যবাদ শান্ত, সুন্দর প্রশ্ন করেছেন। কথা হচ্ছে অনলাইনে করার সুবিধা অসুবিধা দুইটা। সুবিধা হলো যারা অনলাইন প্রসেসটা বুঝে তাদের জন্য খুবই সুবিধা হলো যে তারা অনলাইনে যখন আপনি ফাইল করবেন, শর্ট টাইমে কিন্তু আপনি জানতে পারবেন, রিসিভড হয়ে যাবে খুব কুইক, এবং ফলস ডকুমেন্ট তারা সাধারণত অ্যাকসেপ্ট করে না। আপনি যদি কোনো একটা ঘর যদি আপনি ফিল আপ না করেন, ইয়েস নো না দেন, তারা কিন্তু আপনার নেক্সট স্টেপে যেতে পারবেন না। ভয়েস ম্যানুয়ালি যদি আপনি করেন, আপনি ইয়েস নো একটা খালি রাখলেন, আপনার নিয়ে যাবে, পরে কিন্তু আপনার রিজেক্ট করার সম্ভাবনা থাকে। আপনি তো না বুঝেন, অনলাইনে যদি আপনি ফিল আপ করেন প্রশ্ন, যদি সব তথ্যগুলো দিয়ে থাকেন, তখন যদি আপনি না দেন তারা কিন্তু এটা নেবে না। যে সব তথ্য অনলাইনে দিচ্ছেন, যদি একটা ফাইল যদি অ্যাকসেপ্ট করে, কোন ডকুমেন্ট যদি আপনি কমও দেন, এটা যদি তথ্য যদি নাও দেওয়া থাকে, কিন্তু অনলাইনে যখন অ্যাকসেপ্ট রিসিপ্ট যদি পেয়ে যান, দ্যাট মিনস আপনি মনে করতে পারেন ফাইলটা প্রপারলি ফাইল করা হয়েছে। কিন্তু তথ্য অনেকেই ভুল করে, ইয়েস নট জায়গায় যদি ভুল হতেই পারে, বুঝার ভুল হতে পারে, খুব দুশ্চিন্তা থাকে। কিন্তু ফাইনাল স্টেপটা হচ্ছে অনেক ক্ষেত্রে ইন্টারভিউর সময় আপনি সবকিছু কারেক্ট করতে পারেন। অনেকে সিটিজেনশিপ নিয়ে যে প্রশ্নটা খুব বেশি আসে বর্তমানে, স্যার আমি ইয়েস এর জায়গায় নো দিয়ে দিচ্ছি, নর জায়গায় ইয়েস দিচ্ছি, কি করব? এই ক্ষেত্রে অ্যাডভাইস হলো আপনাদের কাছে, আমরা যখন অ্যাটর্নি এট ল হিসেবে আপনার পাশে যে বসা থাকি ইন্টারভিউর সময়, আপনাকে কিন্তু প্রথমে শপথ করায়। এই যে সব তথ্য কিন্তু সরকারের কাছে আছে, ইউএসসিআইএস এর কাছে আছে। তা আপনাকে শপথ করানোর অর্থ হচ্ছে এখন যা বলবেন সত্য বলবেন। আপনি হয়তো পেপারে ভুল ক্লিক করেছেন, কোনো সমস্যা নাই, শপথ করে যা বলবেন সেটাই তারা সত্য বলে ধরে নেবে, যেটা আপনি শপথ করে কথাগুলা বলছেন। অনলাইনে ডেফিনেটলি অ্যাকাউন্ট করতে হবে। আমরা কয়েক বছর যাবত অনলাইনে ফাইল করে আসছি, এটা খারাপ কিছুই না, কিন্তু এটা অভ্যস্ত হতে হবে। যদি কেউ প্রথম ভাবে জীবনে একটাই ফর্ম ফিল আপ করে এটা অনলাইনে করে, তার জন্য একটু সমস্যার তৈরি হতেই পারে। তবে এক্ষেত্রে উচিত হবে ছোটখাটো বিষয়ে আপনারা যদি ফ্যামিলিতে ইংলিশ জানা ছেলে মেয়ে অবশ্যই দেশে ইংলিশ জানে, তাদেরকে একটু হেল্প নিলে আপনারা করতে পারবেন। দেশে আমাদের ছেলের মেয়েরা খুবই স্মার্ট, তারা এগুলা খুব ইজিলি করতে পারবে। কিন্তু আপনার মনের ভাষাটাকে বোঝাতে হবে, তথ্যগুলা সঠিকভাবে দিতে হবে। আর যদি প্রফেশনাল কারো হেল্প নেন, অবশ্যই আপনার জন্য ভালো, কারণ এই কাজটা আপনি হয়তো জীবনে কখনো করেন নাই, এটাই হয়তো প্রথম কাজ, এটাই আপনার জীবনের শেষ কাজ। সেই ক্ষেত্রে আপনি যদি প্রফেশনাল কারো হেল্প নেন, আপনার জন্যই ভালো। অনেক সময় দেখা যায় যে আপনি $500-1000 জন্য এত রিস্ক নিচ্ছেন, পরে পুরো ফাইলটাই নষ্ট হয়ে যাচ্ছে। এক্সাম্পল দিচ্ছি এই কারণে, কারণ আমার অন্য স্টেট থেকে একজন কল দিল, সে তার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করছে, একবার সে চেকের জায়গায়
মানি অর্ডার, একবার সে মানি অর্ডার দিল, কিন্তু দেওয়ার কথা হচ্ছে ক্রেডিট কার্ড দেওয়ার কথা, সে জানে না, সে লটারি জানে, কিন্তু তারটা ফেরত আসছে। আবার সে কোথায় ভুল করেছে, মেডিকেল দেয় নাই, ফর্ম দেয় নাই, ফেরত আসছে। সেই ক্ষেত্রে এর ভিতরে আবার তার ওয়াইফের যে স্ট্যাটাসটা এক্সপায়ার হয়ে গেছে, এখন সে নিজেই পড়ছে বিপদে। তখন দুঃখ করে বলে, ভাই যদি $5,000 দিতাম, আমার তো এই ওয়াইফ এখন স্ট্যাটাস বেশিদিন হতো না। সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন, অনেকে আমরা মনে করি যে অনেক কিছু জানি, তারপরে কিছু বোঝার ভুল হতে পারে, ইন্টারপ্রিটেশন ভুল হতে পারে। সেক্ষেত্রে আপনাদের যদি দক্ষ অভিজ্ঞ কারোর সাথে কথা বলা, এটলিস্ট আপনি যদি নিজে এফোর্ড করতে না পারেন, কনসাল্ট করলে আপনার একটা ধারণা হবে, ইন পারসন বা অন দ্য ফোন কনসাল্ট করলে ধারণা হবে। পেইড কনসালটেশন ইজ প্রেফারেবল। তার মানে এটি একদিকে যেমন ভালো হচ্ছে, যেমন আপনি যেমনটি বললেন যে অনলাইনে ফর্ম পূরণ করতে গেলে যখন সাবমিট দিবে, যদি কোনো ঘর পূরণ না হয় বা কোনোটা এরর থাকে, তাহলে তাকে ওখানেই সতর্ক করার বা সঠিক করে ফেলার একটা সুযোগ দিয়ে দিয়ে হচ্ছে অনলাইনে, যেটি হয়তো অ্যানালগে হয়নি। তাই সব মানে জিনিস যে অনেক খারাপ তা না, কিছু খারাপের মধ্যেও ভালো জিনিস থাকে। মইন ভাই ধন্যবাদ। মইন ভাই, আরেকটা জিনিস, আমাদের অনেক দর্শকও আছেন, আমরা এটা নিয়েও অনেক প্রশ্ন আছে, নিব প্রশ্ন আমরা একটু পরেই, কিন্তু একটা জিনিস জানতে চাই, যেটি আমাদের বেশিরভাগ অভিবাসীদেরই প্রশ্ন বা যারা ফ্যামিলি আছেন, যে পারিবারিক অভিবাসন ভিসার পজের আসলে আপডেট কি? যে অনেকেই বিভিন্ন, আমরা সোশ্যাল মিডিয়াতে অথবা অনেকেই বিভিন্ন জায়গায় নানা রকমের তথ্য ছড়াচ্ছেন, যেটা মামলা হয়েছে, মামলা উঠে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, আসলে ব্যাপারটা কি? যদিও বা আপনি অনেকবার বলেছেন যে যেটি ঘটবে ইউএসসিআই সবাইকে জানিয়ে দিবে, কারণ এটি তো শুধু বাংলাদেশের জন্য না, এটি 75 দেশ, সবার জন্য একই নিয়ম প্রযোজ্য। তারপরেও যদি আপনার কাছে কোনো আপডেট থাকে, যদি একটু বলতেন আপনি। ধন্যবাদ। পজ নিয়ে আসলেই অনেকে অনেকভাবে কথা বলছে, এবং এটা কিন্তু সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করছে এমন ভাবে, কেউ বলছে পজ আর নাই, কেউ বলছে পজ আছে, কেউ বলছে লিফট হয়ে গেছে। কিন্তু বাস্তবটা হলো, কিছু কিছু রেসপন্ডেন্ট বা কিছু কিছু পিটিশনার, তারা তারা ব্যক্তিগতভাবে কয়েক জায়গায়, কয়েকটা স্টেটে তারা ডিস্ট্রিক্ট কোর্টে ফাইল করেছিল। রিসেন্টলি যে অমিত মেহতা যে ডাইরেক্টিভটা দিয়েছিল, তার অর্ডারটা, এইখানে পজ তোলার ব্যাপারে, সে লিফট করার ব্যাপারে সে কিছুই বলে নাই। তার জাজমেন্ট ছিল অনেক বড় জাজমেন্ট, 19 পেজের জাজমেন্ট। সেইখানে উল্লেখ করেছে যে এটা আনলফুল, কিন্তু পজ যে লিফট হয়েছে বা ইনজাংশন জারি করে নাই। কোন জাজ এই পর্যন্ত 75 কান্ট্রির যে উপর যে পজ দেওয়া আছে, সাসপেন্ড করা আছে ভিসা, ইমিগ্রেন্ট ভিসা, লিফট করে নাই। তার মানে পজ স্টিল অ্যাক্টিভ। তারা করেছে কি, যে সংক্ষুব্ধ ব্যক্তি উইথ ক্লিন হ্যান্ড, যাদের রেকর্ড ছিল খুবই ভালো, হয়তো এই লাস্ট ডেকেডে তারা কোনো ধরনের, বা তারা আসার পর তারা কোনো ধরনের পাবলিক চার্জ নেয় নাই, কোনো মেডিকেড, মেডিকেয়ার কোনো কিছু নেয় না, বা তারা যাদেরকে স্পন্সর করছে তারাও হয়তো কোনো ধরনের পাবলিক চার্জ নাই, তারা মামলা করেছিল। এবং ডিস্ট্রিক্ট জাজ এটা বলেছে যে ওই স্পেসিফিক কেসটা তদন্ত করে যদি তারা কোয়ালিফাই করে ভিসা দেওয়া হোক। এটা হচ্ছে তাদের একটা জাজমেন্ট, কিন্তু এইটার বিরুদ্ধে আপিল হচ্ছে, কারণ হচ্ছে সরকার পক্ষ কোনো সময় চাইবে না যেটা এটা মানে লিফট হয়ে যাক একজনের জন্য। সো এই ক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে, যদি আপনারা যদি চান আমরা আপনাদের পক্ষ মামলা করতে পারি ইন্ডিভিজুয়ালি, কিন্তু তার মানে এই না যে আপনারটা ভিসা দিয়ে দেবে। তারা বলে দিচ্ছে যে এটা দেখার জন্য, যদি সে কোয়ালিফাই করে, এবং আপনি বুঝতে হবে আপনার যে অতীতে, আপনি হয়তো মিস্টার এক্স, আপনি অতীতে আপনার শ্বশুর-শাশুড়িকে নিয়ে আসছেন, মা বাবাকে নিয়ে আসছেন, তারা কোনভাবে পাবলিক চার্জে ছিল কিনা, বা আপনি এমন কোন লোককে স্পন্সর করেছিলেন 5 বছর 10 বছর আগে, তারা পাবলিক বেনিফিট নিয়েছিল কিনা। সরকার চাইলে কিন্তু, আমিও কিন্তু আমার ফ্যামিলির থেকে স্পন্সর করে নিয়ে আসছিলাম, আমাদের যে ভাইদেরকে আমরা স্পন্সর করেছিলাম। সো এই যারা আসছে, আমাদের পরবর্তী যারা আসছে আর কি, তাদের কাছে কিন্তু আমাদের প্রথম দিকে তারা কিন্তু সবাই কিন্তু যে মেডিকেড নেয় না এটা বলা যাবে না, সবাই যে ইমার্জেন্সি যায় না বলা যাবে না। সেই ক্ষেত্রে রেকর্ড তদন্ত করে দেখা, আপনি যদি ক্লিন হ্যান্ডে আসেন, আপনি যাদেরকে স্পন্সর করেছেন অতীতে, তারা কোনো সময় পাবলিক চার্জ নাই, আপনিও পাবলিক চার্জ নাই, আমরা আপনার পক্ষে সংক্ষুব্ধ পিটিশন মামলা করতে পারি।